নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটার দিকে নজর রাখবো সেটা কিন্তু ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিয়ে। তার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তাহলে কি এবার সত্যিই দীপকে গ্রেপ্তার করার জন্য নীল নকশা তৈরি হয়ে গেছে? যন্তর মন্তরের ওই বিশাল ছাত্র আন্দোলনের ঠিক পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হঠাৎ করেই কি এমন বলে দিলেন যে আমাদের খুব মনোযোগ দিয়ে শোনা এবং বোঝা উচিত। আর আরএসএস আগামী দিনে কি প্ল্যান করতে চলেছে, যা কিন্তু একটা বড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে যে ছাত্র আন্দোলন দেখা গিয়েছিল, তাতে কিন্তু ইস্তফা দিতে হয়েছিল কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। আর তারপরে কিন্তু বিজেপি বা কেন্দ্র সরকার যে একটা চাপে পড়ে গেছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পরিস্থিতি এতটাই বেগতিক হয়েছে যে খোদ অজিত দোভালকে দিয়ে নাকি বিবৃতি দেওয়া হচ্ছে। এমনকি আরএসএস প্রধান মোহন ভগবত এবার হঠাৎ করে তিনি মাঠে নামছেন। তবে তার আগে আমরা জেনে নেই যে অভিজিতের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ দায়ের হয়েছে। ফয়জল আনসারি নামের এক ব্যক্তি সম্প্রতি একটি বড়সড় বোমা পাঠিয়েছেন। তার দাবি তিনি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডিসিপির কাছে অভিজিৎ দীপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অবিলম্বে তার গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি তুলেছেন। অভিযোগটা কি? ফয়জলের দাবি অনুযায়ী যন্তর মন্ত্রে যে আন্দোলন হয়েছে বা এর আগে পুনে ও ঔরঙ্গাবাদে সিজেপিকে নিয়ে অভিজিৎ দীপকে যে অনুষ্ঠানগুলি করেছিলেন তার পুরোটাই নাকি আগে থেকে সাজানো এবং পেইড ক্যাম্পেন বা টাকার বিনিময়ে করানো হয়েছিল। ফয়জলের বক্তব্য অনুযায়ী উর্ফি জাভেদের মতো সেলিব্রিটিকে নাকি 1 লক্ষ টাকা এবং পুনম পান্ডেকে 50,000 টাকা দিয়ে ডেকে আনা হয়েছিল। শুধু তাই নয়, ফয়জল দাবি করেছেন যে তার উপর পুনে এবং ঔরঙ্গাবাদে 2বার হামলা হয়েছে এবং এর পিছনে দীপকের হাত রয়েছে। ফয়জলের আরও মারাত্মক অভিযোগ হলো, যারা ওমর খালিদকে সমর্থন করে দীপকে নাকি তাদেরই লোক। তিনি সাফ জানিয়ে দেন যে সোনম ওয়াংচুককে যখন আটক করা হয়েছিল তখন কিন্তু দিল্লি পুলিশ খুব ভালো কাজ করেছিল, কারণ তার ফলে দিল্লির পরিবেশ নষ্ট হচ্ছিল। ফয়জলের হুঁশিয়ারি, পুলিশ যদি দ্রুত দীপকে গ্রেপ্তার না করে তবে আগামী দিনে ভারত জুড়ে দাঙ্গা লেগে যেতে পারে, অর্থাৎ হিংসা ছড়িয়ে যেতে পারে। তিনি দীপকের বিরুদ্ধে আমেরিকার ভিসা বাতিল হওয়ার তথ্যও তুলে এনেছেন। এখন প্রশ্ন হলো, এই ফয়জল আনসারি হঠাৎ করে ময়দানে অবতীর্ণ হলেন কেন? আর এই অভিযোগগুলোর সত্যতা কতটা? এখানে রাজনীতির আসল খেলাটা শুরু। একটু খেয়াল করলে দেখবেন যে অভিজিৎ দীপকের ওপর এখন ব্যক্তিগত আক্রমণ তীব্র হচ্ছে। তার বিরুদ্ধে আরটিআই দায়ের করে জানতে চাওয়া হচ্ছে যে তার শিক্ষাগত যোগ্যতা কি, তিনি কিভাবে স্কলারশিপ পেয়ে আমেরিকায় গেলেন। পাল্টা জবাব দিয়েছেন দীপকেও। তিনি সোজা বলেছেন যে আমি আমার সমস্ত সার্টিফিকেট দেখাতে রাজি, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী দেখান তার নিজের ডিগ্রি কোথায়। কিন্তু এই কাদা ছোড়াছুড়ির চেয়েও অনেক বড় এবং গভীর রাজনৈতিক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে চলেছে অন্য জায়গায়। আরএসএস এর মতো একটা বিশাল সংগঠন এই আন্দোলনকে কিভাবে দেখছে সেই বিষয়টার দিকে কিন্তু একটু নজর দেওয়া উচিত। আরএসএস এর এক শীর্ষস্থানীয় নেতা যন্তর মন্তরের এই আন্দোলনকে সরাসরি রাষ্ট্রবিরোধী বা অ্যান্টি ন্যাশনাল বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন এই আন্দোলনের পিছনের কার্যপ্রণালী, সমর্থনতন্ত্র এবং আদর্শগত ভিত্তি বোঝার জন্য কেস স্টাডি হওয়া দরকার। যদিও সিজিবি সমর্থকরা বলছেন যে সরকার চাইলে এই বিষয়ে কেস স্টাডি করতে পারে, কারণ যন্তর মন্তরে যে আন্দোলন হয়েছিল সেটা কিন্তু লুকিয়ে হয়নি। সেই আন্দোলন কিন্তু লাখো লাখো তরুণ যোগ দিয়েছিলেন, ছাত্র যোগ দিয়েছিলেন। একেবারে পুলিশের কড়া পহরায় থাকা একটা জায়গায় 1 মাস হলো বেশি সময় ধরে আন্দোলন চলেছে। পুলিশ সেখানে একেবারে প্রচুর সংখ্যায় মোতায়েন ছিল। তাহলে সরকার কি জানতো না যে সেখানে কারা আসছে কারা বসছে? আর এখন যখন আন্দোলন শেষ হয়েছে তখন আরএসএস কেন এটা মনে করছে? এটা কি শুধুই ভয় নাকি নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে ময়দানে নেমেছেন খোদ অজিত দোভাল। যন্তর মন্তরের আন্দোলনের নাম না করে তিনি ইশারায় ইশারায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যুব সমাজকে বুঝতে হবে স্বাধীনতার মানে এই নয় যে নিজেদের ইচ্ছামতো যা খুশি করার লাইসেন্স পাওয়া গেছে। তিনি আরও বলেছেন স্বাধীনতার পিছনে এক লম্বা ইতিহাস ও সংগ্রাম রয়েছে, তাই দেশের তরুণদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকা উচিত। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে অজিত দোভাল যুব সমাজ বলতে কাদের কথা বলতে চাইছেন। সিজিপি সমর্থকরা বলছেন যে যারা নিজেদের চাকরির জন্য পেপার লিক বন্ধের দাবিতে নিজেদের ভবিষ্যতের জন্য যন্তর মন্তরে নেমেছিলেন, এটা কি তাদের প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি? অজিত দোভাল সরাসরি কিছু না বললে কিন্তু এই বক্তব্যের টাইমিং অনেক কিছু ইঙ্গিত দেয়। এখানে শেষ নয়, অজিত দোভালের এই মন্তব্যকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে আরেকটি বড় ঘটনা, যা হয়তো প্রথম নজরে অনেকেই খেয়াল করেনি। প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন আরএসএস এর সর্বোচ্চ নেতৃত্বের এত আগ্রহ তৈরি হলো জেন জি এবং জেন আলফা প্রজন্মকে নিয়ে? ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে নিট প্রশ্নপত্র ফাঁস, দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সংঘ পরিবারের ভিতরে
তরুণদের সঙ্গে তাদের দূরত্ব নিয়ে বড় ধরনের আত্মসমালোচনা শুরু হয়েছে। আর সেই কারণে আগামী 6 আগস্ট অর্থাৎ আগামীকাল মুম্বাইয়ের নেতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে একটি বড় যুব সম্মেলন। সেখানে 100টিরও বেশি শহর থেকে আসা 15 থেকে 19 বছর বয়সী 2000-এর বেশি ছাত্রছাত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। এই সম্মেলনের আয়োজন করেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস বা IIMUN, যারা এটিকে একটি বৃহৎ যুব নেতৃত্বাধীন সম্মেলন হিসেবে তুলে ধরছে। অনুষ্ঠানের মূল বিষয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ, ভারতীয় দৃষ্টিভঙ্গিতে বিশ্বকে একত্রিত করার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, এই কর্মসূচি এমন সময় আয়োজন করা হচ্ছে যখন কয়েক সপ্তাহ আগেই ছাত্র আন্দোলন কেন্দ্র এবং আরএসএস দুই পক্ষকেই চরম অস্বস্তির মুখে ফেলেছিল। এমনকি বিজেপি এবং আরএসএস এর একাধিক অভ্যন্তরীণ সূত্রের দাবি, এই আন্দোলনের পর তারা বুঝতে পেরেছে যে নতুন প্রজন্মের সঙ্গে তাদের যোগাযোগে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। আর সেই কারণেই মোহন ভাগবতের বক্তব্যের ভাষাও বদলে যেতে শুরু করেছে। তিনি সম্প্রতি বলেছিলেন, আজকের তরুণদের নির্দেশ নয়, আলোচনা দরকার, আদেশ নয়, ঐকমত্য দরকার। তিনি আরো বলেন, আমাদের সময় ছিল আনুগত্যের যুগ, কিন্তু এখনকার প্রজন্ম প্রশ্ন করে, তাই তাদের যুক্তি দিয়ে বোঝাতে হবে, সময় দিতে হবে, ভালোবাসা দিতে হবে। এখন প্রশ্ন হলো, যদি সবকিছুই ঠিকঠাকই চলছিল তাহলে হঠাৎ করেই কেন এই পরিবর্তন? কেন এত বছর পর আবার হাজার হাজার ছাত্রছাত্রীর সামনে এসে জেনজির সঙ্গে সরাসরি সংলাপের প্রয়োজন পড়লো আরএসএস এর? তাহলে কি ছাত্র আন্দোলনের অভিঘাত সত্যি আরএসএস এর অন্দরে পৌঁছে গেছে, নাকি তারা বুঝতে পেরেছে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে তরুণদের সমর্থন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়? বিরোধীদের অভিযোগ, বেকারত্ব, পেপার লিক, চাকরির অভাব, এই বিষয়গুলো কেন্দ্রের সবচেয়ে দুর্বল জায়গা। আর এই দুর্বল জায়গাতে আঘাত করেছে জেনজিরা। দিল্লির যন্তর মন্তরে যখন তরুণরা শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন তাদের অ্যান্টি ন্যাশনাল বলেছিলেন অনেক নেতা। অন্যদিকে ঝাড়খণ্ডের রাঁচিতে যখন গত 10 দিন ধরে এই পেপার লিক এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলন চলছে, বিশাল ছাত্র আন্দোলন চলছে, তখন কিন্তু সেখানে কোনো বিরোধিতা করা হচ্ছে না। কেন? কারণ ঝাড়খণ্ডে বিরোধীদের সরকার চলছে, তাই সেখানে আন্দোলন করাটা বৈধ, এমনটাই দাবি করছে বিরোধীরাও কিন্তু এই সুযোগ হাতছাড়া করছে না। আজাদ সমাজ পার্টির নেতা চন্দ্রশেখর আজাদ, যিনি 20 জুলাইয়ের সংসদ মার্চে উপস্থিত ছিলেন, তিনি আরএসএস এবং বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, যে যুব সমাজ 2014 সালে আপনাদের ক্ষমতায় এনেছিল, তাদের আপনারা অপমান করেছেন, এই তরুণরাই আপনাদের ছুঁড়ে ফেলে দেবেন। অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরাও আরএসএস কে সরাসরি আক্রমণ করেছেন। তিনি বলেছেন, দেশের যুব সমাজকে অ্যান্টি ন্যাশনাল বলার অধিকার এদেরকে দিয়েছে। দেশের সন্তানরা যদি নিজেদের সরকারের বিরুদ্ধে রাস্তায় না নামে, তবে তারা কার কাছে যাবে? নাগপুরে যাবে? আসল অ্যান্টি ন্যাশনাল যদি কেউ থাকে, তবে তা নাগপুরের রেশমবাগে বসে আছে। এই পুরো পরিস্থিতির মধ্যে মিডিয়ার একটি বড় অংশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধীরা। জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী ঠিক যে যুক্তি দিয়েছিলেন, বিরোধীরা নির্বাচনে জিততে পারছে না বলে রাস্তায় নেমে নৈরাজ্য তৈরি করতে চাইছে, আজ ঠিক একই যুক্তি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে সরকারপন্থীরা বলছে গণতন্ত্র বিপদে আছে। তবে সম্প্রতি 3টি বিধানসভার উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে, তার মধ্যে 2টিতেই বিজেপি হেরেছে। বিহারের বাকিপুর আর মধ্যপ্রদেশের দাতিয়ার মতো আসনে কংগ্রেসের প্রচুর গাফিলতি থাকা সত্ত্বেও বিজেপি হেরে গেছে। আর বাকিপুর, এটা তো গত 30 বছর ধরে বিজেপির অজেয় দুর্বল ছিল, যেখান থেকে খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 5 বারের বিধায়ক ছিলেন। তার বাবাও কিন্তু বিধায়ক ছিলেন। সেই আসন তারা ধরে রাখতে পারলো না কিন্তু এবার। কেন? কারণ দেশের মানুষ, বিশেষ করে যুব সমাজ, তাদের একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তারা নাকি বুঝতেই পারছে না যে এই জেনজি জেনারেশনকে কিভাবে ট্যাকেল করবে। এই যে রাজনৈতিক টানাপোড়েন, একদিকে তরুণদের অধিকার আদায়ের লড়াই, আর অন্যদিকে সরকারের যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, এর শেষ কথায় এই পুরো ঘটনা নতুন কোনো সমীকরণ তৈরি করতে চলেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।